হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব ইউজিসি নেট পেপার ওয়ানের সিলেবাস নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই পেপার ওয়ানের স্ট্র্যাটেজিটা নিয়ে, যে এই পেপার ওয়ান কেন ইম্পর্ট্যান্ট এখনও ইউজিসি নেটের এই নেট এক্সামটা ক্র্যাক করতে, আর কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কিভাবে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, এগুলো সব আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যারা না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে তারা ওটা দেখে নেবে। আর সিলেবাসটা এখানে আলোচনা করা হলো, অর্থাৎ কোন কোন টপিকে কোন কোন ইউনিটগুলো ইম্পর্ট্যান্ট আপকামিং জুনের এক্সামের জন্য। এবং এরপর থেকেই তোমাদের ক্লাসগুলো পরপর এক একটা করে এখানে আপলোড করা থাকবে। তোমরা এই প্লেলিস্টটা ফলো করলেই পরপর সমস্ত ইউনিটের ভিডিও একে একে নিচে নিচে পেয়ে যাবে। এবং এই ইউনিট ওয়াইজ এবং তার সাব টপিক ওয়াইজ প্লেলিস্টও সাজানো থাকবে, তোমরা ওখান থেকেও ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। এটা ইউজিসি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা এই সিলেবাসটা। তো তোমরা চাইলে এটা ওখান থেকে পেয়ে যাবে। তো এটা জেনারেল পেপার ওয়ানের সিলেবাস। এবং তাহলে দেখে নাও, এটা তোমাদের তোমাদের একদম প্রথম কাজ হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে নেওয়া, এবং তোমাদের যে স্টাডি টেবিল রয়েছে ওর পাশে এটাকে রেখে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে যতগুলো ইউনিট রয়েছে এবং সেই ইউনিটে যতগুলো সাব টপিক রয়েছে সবগুলো টপিক উইথ সাব টপিক ভালো করে এই সিলেবাসটাকে কয়েকবার পড়ে নেওয়া এবং ভালো করে বুঝে নেওয়া। কারণ যে কোনো যুদ্ধ শুরু করার আগে যেমন তরোয়ালটাকে ভালো করে শান দিয়ে নিতে হয়, তেমনি এই সিলেবাসটাও হচ্ছে একই রকম একটা অস্ত্র তোমাদের কাছে। তুমি পুরো পরীক্ষা দিতেই থাকবে কিন্তু তোমার সিলেবাস কিছু জানা থাকবে না, এমনটা হতে পারে না। তো সিলেবাসটা খুব ভালো করে তোমাদেরকে জেনে নিতে হবে যে কোন টপিক কোথা থেকে রয়েছে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে এই যে পেপার ওয়ান, এই পেপার ওয়ানটাকে আমরা যে সমস্ত জিনিস ইউনিটগুলো এখানে দিয়েছে, এই ইউনিটগুলোর কিন্তু প্রত্যেকটার এক একটা করে ইম্পর্টেন্স রয়েছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো আছে যে এখান থেকে নাম্বারটা তোমাকে ক্যারি করতে হবে, কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে এই টিচিং অ্যাপটিটিউড বা রিসার্চ অ্যাপটিটিউড এইগুলোর বেনিফিট কি। আচ্ছা, তো একদম প্রথমে যদি বলি, আচ্ছা আমি প্রথমে এই ইউনিটগুলোকে কোন কোন সিলেবাসের মধ্যে কোন কোন ইউনিটগুলো রয়েছে আমি তোমাদেরকে একবার পুরোটা আলোচনা করে নিই, তারপরে আমি বাকি কথায় আসছি। ইউনিট ওয়ান যেটা রয়েছে টিচিং অ্যাপটিটিউড, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড একদম প্রথমের ইউনিট, যেটা যেখানে এই টিচিংয়ের সম্পর্কে তার কনসেপ্ট, অর্থাৎ টিচিং কথার অর্থ কী, এর লক্ষ্য বা অবজেক্টিভস, লেভেলস অফ টিচিং যার আন্ডারে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিফ্লেক্টিভ লেভেলস রয়েছে, আর কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, আর বেসিক রিকোয়ারমেন্টস অর্থাৎ এই টিচিংয়ের জন্য কোন কোন টুলসের দরকার হয়, কোন কোন মেথডস লাগে, এইসব এই এতে জানতে হবে। তাহলে একদম প্রথম সাব টপিক হচ্ছে এটা। এরপরে রয়েছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। এই লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স বলতে, লার্নার মানে যে সমস্ত লার্নার্স বলতে আমরা জানি যে যারা শিক্ষার্থী, তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তারপরের টপিক, যে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, অ্যাডাল্ট লার্নারের পার্থক্য কি, হ্যাঁ, তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি, এইসব জিনিস নিয়ে নেক্সট টপিক। তারপরে রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, লার্নার, লার্নার সাপোর্ট মেটেরিয়াল। এই যে ধরো আমি এখন তোমাদেরকে যে পড়াচ্ছি, এটা আমার একটা ল্যাপটপ রয়েছে, একটা পেন ট্যাব রয়েছে, একটা ইন্টারনেট কানেকশন দরকার হয়েছে, এবং সেই সাথে সাথে এই যে সাপোর্ট মেটেরিয়াল, যেটা এটা আমি অনলাইনে পড়াচ্ছি বলে, বাকি আমরা যখন স্কুলে পড়ি বা কোনো কলেজে যখন অফলাইনে আমাদের ব্যাচটা হয়, বা যখন আমরা স্কুলে পড়ি তখন দেখবে ওখানে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এই সমস্ত ইউজ হয়। তো এগুলো হচ্ছে সাপোর্ট মেটেরিয়াল থাকে। এরপরে রয়েছে ইনস্ট্রাকশন ফ্যাসিলিটি, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন। এটা হচ্ছে নেক্সট টপিক। একই রকমভাবে মেথডস অফ টিচিং, কোন কোন টিচিং মেথডস রয়েছে, আহ, এগুলো পড়তে হবে। যেমন টিচার সেন্টার, লার্নার সেন্টার। তোমরা যখন ছোটকালে বা আমরা যখন ছোট ছিলাম তখন সবসময় দেখেছি যে টিচার যারা ছিলেন ওনারা সবকিছু রেডি করে দিতেন এবং আমাদেরকে ওটাই পড়তে হতো। আহ, সেখানে আমরা জাস্ট চোখ বন্ধ করে শুধু রট লার্নিং করে যেতাম, তাই না? কিন্তু এখন আমাদেরকে পেপার ওয়ান বা ইউজিসি নেটের জন্য যে প্রিপারেশন নিতে হচ্ছে, এখানে দেখবে অনেকটা ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে পড়াশোনা করতে হচ্ছে, পিএইচডির জন্য নিজের রিসার্চ প্রপোজাল নিজেকেই বানাতে হচ্ছে। তো এইসব ব্যাপার রয়েছে লার্নার সেন্টার, টিচার সেন্টার, লার্নার সেন্টার মেথডে। অফলাইন অনলাইন মেথড, মুক, স্বয়ং, আর স্বয়ংপ্রভা, এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোর কথা আমরা ধীরে ধীরে জানবো। এরপরে রয়েছে টিচিং সাপোর্ট সিস্টেম, যেটা ট্রেডিশনাল, মডার্ন, আইসিটি বেসড টিচিং। যেরকম আগেকার দিনে যে এক্সাম হতো বা আগেকার দিনে যে পড়াগুলো আমাদের এই পেপার ওয়ানেরই ছিল, ওগুলো এই ইন্টারনেট বা এই লকডাউনের আগে যে সমস্ত ক্লাস বা এক্সাম হতো ওগুলো সবসময় অফলাইনে হতো।
কিন্তু এখন অনলাইন সিবিটি মোডে আমাদের এক্সাম হচ্ছে। টিচিং লার্নিং সিস্টেমটা আইসিটি বেসড হয়ে গেছে অনেকটা, অর্থাৎ কম্পিউটার বেসড হয়ে গেছে। এরপরে রয়েছে ইভ্যালুয়েশন সিস্টেম। ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন, যেমন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন। এরপরে রয়েছে তারপরে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন, ওকে, তারপরে ইপসেটিভ ইভ্যালুয়েশন। এই সমস্ত বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন আমরা এগুলা দেখব। সিবিসিএস এর সম্পর্কে বলা রয়েছে। এছাড়া কম্পিউটার সিবিটি টেস্টিং এগুলো রয়েছে। ইনোভেশন অফ ইভ্যালুয়েশন সিস্টেম, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের যে ইনক্লুশন যেটা হয়েছে, এগুলো সব আমরা এইখানে পড়ব। এই তো হলো ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউডের একটা, যেটা সিলেবাসে প্রেসক্রাইব করে রয়েছে। কিন্তু এর বাইরেও এখন রিসেন্ট বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা দেখবে আসছে। যেমন এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো যেমন আসছে, যেমন মেটাকগনিশন, মেটাকগনিশন, তারপরে বিভিন্ন ধরনের লার্নিং থিওরি, যেখানে জন ডিউই, তারপরে থর্নডাইক, বিএফ স্কিনারের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, ইয়ান প্যাভলভের যে থিওরি রয়েছে ওটা, স্ক্যাফোল্ডিং, এই সমস্ত নিয়ে ওগুলো রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে মেমোরির বিভিন্ন ভাগ। ওকে, মেমোরি, মেমোরি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আহ, প্রশ্ন আসছে বিভিন্ন এক্সামে। তো এগুলো কিন্তু আমাদের অফিসিয়াল সিলেবাসে প্রেসক্রাইব করা নেই, কিন্তু ওখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিছু এক্সামে বা বিভিন্ন শিফটে কিন্তু আসছে। তো এগুলো থেকেও আমরা ভিডিও আপলোড করে দেবো। তোমরা ওই ভিডিওগুলো থেকেই নোটসগুলো তোমরা নিজেদের মতন করে বানিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের এক্সট্রা কিছু, যেহেতু এটা টিচিং অ্যাপটিটিউড, এই এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, যে প্রশ্নগুলো তোমাদেরকে জেনারেল আইডিয়া থেকে সলভ করতে হবে। ওকে, আচ্ছা, ওগুলো নিয়ে, ওগুলো এক দুটো প্রশ্ন কিন্তু এই ইউনিট থেকে থাকবে, বাইরে থেকে, ওগুলো নিয়ে ঘাবড়ালে হবে না, ওটা প্রতিবারেই থাকে। কিন্তু মেন কথা যেটা, যে এখানে যে সমস্ত সিলেবাসে যা বলা রয়েছে, এই এই বেসিকটা তোমাদের খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, একদম এত ভালো করে পড়ে ক্লিয়ার করে নিতে হবে যে এর ভেতর থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের যেন কোনো রকম ভাবে না আটকায়। হয়েছে? আচ্ছা, ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড। এবারে বলি যে এই টিচিং অ্যাপটিটিউডের গুরুত্ব কি, এগুলো শিখে তোমার লাভটা কি হবে। তুমি পেপার 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যেখানে টিচিং অ্যাপটিটিউডটা পড়লে, হ্যাঁ, নাম্বার বেশি হলো, তোমার জিআরএফ হয়ে গেল, আহ, কিন্তু তার সাথে সাথে তোমার মধ্যে ডেভেলপমেন্টটা কি হবে, এবং সেটা হলো পরবর্তীকালে বা কিছুদিন পর, যখন তুমি এই 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 টিচিং লাইনে আছো, মানে তোমাকে পরবর্তীকালে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো বা কোনো কলেজে পড়ানোর জন্য অ্যাপয়েন্টেড হতে হবে, তখন এই ইউনিটটা যে পড়েছিলি এটা তোমার কাজে লাগবে। শিক্ষা কিভাবে দেওয়া দরকার, কোন কোন প্রসেস ফলো করা উচিত, যদি যদি ক্লাসরুমের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটাকে কিভাবে সলভ করবে। তাই তোমাদের মধ্যে যাদের বিএড রয়েছে তাদের ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা হবে, বা এখানকার অনেক টার্মস তোমরা ইতিমধ্যেই পড়ে থাকবে। আর যাদের বিএড নেই তাদের কোনো সমস্যা নেই, এই টপিকসগুলো তোমাদেরকে নিচের ভিডিওতে পরপর এক একটা করে আপলোড করা হবে, যেগুলো তোমরা পেয়ে যাবে, এবং সেইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। আর সেই সাথে সাথে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার রয়েছে ওইগুলো আলোচনা করতে হবে। তাহলে টিচিং অ্যাপটিটিউডের বেনিফিট হলো যে ক্লাসরুমে, যেহেতু পরবর্তীকালে তোমাদের টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হবে, তো আগে থেকে তোমার মধ্যে একটা এই যে এবিলিটি, এবিলিটি যেন তৈরি হয়ে যায়, টিচিং অ্যাবিলিটি, এইটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ইউনিটটা পড়িয়ে। বোঝা গেল? এর পরের ইউনিট রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড। এবারে আমি বলি, স্বাভাবিকভাবে অ্যাপটিটিউড কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে তোমার মধ্যে যে ন্যাচারাল অ্যাবিলিটি, তো তুমি কিভাবে এই রিসার্চটা কন্ডাক্ট করবে, এইটা কতক্ষণ কিভাবে হচ্ছে, এইটাকে বলা হয় অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড এই ইউনিটের বেনিফিট কি, এই ইউনিটটা করলে দেখো জিআরএফ হওয়া মানে তুমি ডেফিনেটলি পিএইচডির জন্য কোনো না কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। এবার ওখানে পিএইচডি করার সময় যে সমস্ত আহ, জিনিসগুলো তোমাদের জানা দরকার, কোন কোন অ্যাসপেক্টসগুলো তোমাদেরকে জানতে হবে, কোন প্রসিডিওর ফলো করতে হবে, সেগুলো সব এই রিসার্চ অ্যাপটিটিউড পড়লেই তোমরা জানতে পারবে। পরবর্তীকালে রিসার্চ পেপার পাবলিশ করবে, ওখানে রিসার্চ এথিক্স, বিভিন্ন পাবলিকেশন ডিটেলস, সাইটেশন ডিটেলস, এগুলো সব এই ইউনিটটা পড়লে তোমাদের ওই সমস্ত ধারণাগুলো ক্লিয়ার হবে। আর স্বাভাবিকভাবেই এই এটাও একটা প্র্যাকটিক্যাল ইউনিট, খুব ভালো করে এটা যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তো পরবর্তীকালে খুব হেল্পফুল হবে। এবং এই রিসার্চ অ্যাপটিটিউডটা যে প্রশ্নগুলো আসে এগুলো একদম জেনুইন এবং খুব ইজি হয় প্রশ্নগুলো, কিন্তু এই রিসার্চ অ্যাপটিটিউডটা খুব কনসাসলি ভালো করে পড়তে হবে। সাব টপিকস যেগুলো রয়েছে, রিসার্চের মিনিং কি, রিসার্চের বিভিন্ন টাইপস, যেমন ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যাকশন রিসার্চ,
কোয়ান্টিটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, এই সমস্ত জিনিস, ক্যারেক্টারিস্টিক্স, পজিটিভিজম, পোস্ট পজিটিভিজম এবং বিভিন্ন অ্যাপ্রোচ, অন্টোলজি, এই সমস্ত জিনিস আমরা আহ, এগুলো এগুলো আমরা যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা ওখানেই পেয়ে যাবে। এরপরে রয়েছে মেথডস অফ রিসার্চ, বিভিন্ন ধরনের মেথড, এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডস, এগুলো সব রয়েছে। তারপরে চলে আসছে স্টেপস অফ রিসার্চ, অর্থাৎ একটা রিসার্চ সম্পূর্ণ করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা দরকার, এগুলো এখানে বলা রয়েছে। থেসিস এবং আর্টিকেল রাইটিং, এটা এই সমস্ত জিনিসের সাথে তোমরা নিশ্চয়ই সকলেই ওয়াকিবহাল। হয়তো এমএতে তোমাদের অনেক সময় ডিজার্টেশন লিখতে হয়, পরবর্তীকালে যখন পিএইচডি থেসিস সাবমিট করবে, এগুলো লেখার বিভিন্ন ফরম্যাট রয়েছে, স্টাইল এবং রেফারেন্সিংয়ের বিভিন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, এইগুলো আগে থেকে জানতে হবে। আর এটা জানার জন্য এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন ইন আইসিটি, এবার টিচিং অ্যাপটিটিউডের মতো এই আইসিটিতেও, আইসিটিটা অর্থাৎ কম্পিউটারের বা এই ইন্টারনেট, কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ হাত বর্তমানে এই রিসার্চ অ্যাপটিটিউডে রয়েছে। যেমন এখন, আগেকার দিনে এই যে ধরো ডেটা স্যাম্পলিং যে সমস্ত থাকতো, এগুলো কালেক্ট করার পরে এগুলো সব হাতে গুনে গুনে নিজেদেরকে করতে হতো, কিন্তু এখন স্যাম্পলিং, ডেটা কালেকশন, তারপরে সাইটেশন, এগুলো সবই কিন্তু এই ল্যাপটপে বিভিন্ন সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে, ওরা সব ওরাই করে দেয়। তো এছাড়া বিভিন্ন চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো এই আইসিটিটা বা কম্পিউটার এর হেল্প কতটা হচ্ছে এখন রিসার্চ অ্যাপটিটিউডে, ওগুলো সব আমরা দেখব। রিসার্চ এথিক্স বিভিন্ন রয়েছে, রিসার্চ এথিক্স যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এথিক্স, এটাও এই ইউনিটের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এটা তো সামান্য রিসার্চ অ্যাপটিটিউডের একটা ছোট্ট করে এই পোর্শনটা দেওয়া রয়েছে সিলেবাসের জন্য। এছাড়াও এর বাইরে বা এর বাইরে থেকে যে প্রশ্নগুলো আসে বা যেগুলো সাধারণত প্রিভিয়াস কিছু এক্সামে আমরা দেখতে পাচ্ছি, আমি সেইগুলো তোমাদের জন্য জাস্ট একটা ব্রিফলি বলে দিতে পারি। যেমন আমরা, অর্থাৎ আমরা এই ভিডিওতে তোমরা কিন্তু এগুলো পাবে, আমরা এই সিলেবাসে বা এই ভিডিওতে পরপর আমরা আপলোড করবো ওগুলোকে, তোমরা ওখানেই পেয়ে যাবে। যেমন লক্ষ্য করবে যে, তোমরা পরীক্ষায় লক্ষ্য করবে যে বিভিন্ন সময় আহ, প্রশ্ন আসছে যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে। লাস্ট কিছু পরীক্ষাতে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি, আমরা ওগুলো ওগুলো আপলোড করব। এছাড়া ভেরিয়েবল, টাইপ অফ স্কেল, রিসার্চ বায়াস, এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ, এরপরে বিভিন্ন ধরনের সার্ভে, ডাটা কালেকশন স্টাডিজ, তারপরে স্ট্যাটিস্টিক্স ইন স্যাম্পলিং, পপুলেশন অ্যান্ড স্যাম্পল, এরপরে নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথেসিস টেস্টিং, টাইপ ওয়ান টাইপ টু এরর, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। এছাড়া রিসার্চ রিভিউ, রিসার্চ স্টাইল, রেফারেন্সিং স্টাইল, প্ল্যাগারিজম, প্ল্যাগারিজম থেকেও অনেক সময় প্রশ্ন আসে। এগুলো সব আমরা কিন্তু এই ভিডিওতে পরপর, এখানে যেহেতু সিলেবাসে নেই, কিন্তু আমরা ওই ভিডিওগুলো আপলোড করব, তোমরা আহ, ওইগুলো পেয়ে যাবে। আচ্ছা, রিসার্চ অ্যাপটিটিউডে এই ছিল পোর্শন। চলে যাচ্ছি পরের ইউনিট, ইউনিট 3, যেটা কম্প্রিহেনশন। আর সকলে নিশ্চয়ই জানো যে কম্প্রিহেনশন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের প্রত্যেকের পেপার 1 বা পেপার 2 যাদের নিজেদের সাবজেক্ট রয়েছে, যেখানে টোটাল 100 মার্কের 100 কোশ্চেন্স রয়েছে এবং প্রত্যেকের 2 মার্কস করে থাকে, অর্থাৎ 200 মার্কস পেপার 2-তে ক্যারি করে। বাকি এই পেপার 1-এ রয়েছে 50 কোশ্চেন্স, প্রত্যেকটা 2 মার্ক করে ক্যারি করে, অর্থাৎ আহ, এখানে রয়েছে 100 মার্কস। টোটাল 200 মার্কসের পরীক্ষা হয়, আর এই পরীক্ষাতে টোটাল সময় থাকে 3 ঘন্টা। এই কম্প্রিহেনশন প্যাসেজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে ওই প্যাসেজটা পড়ে তোমাদেরকে ওখানে উত্তর করতে হবে। তো একটা ব্যাপার হচ্ছে যে কম্প্রিহেনশন প্যাসেজটা তোমরা একটা কাজ করতে হবে। আমরা এখানে কম্প্রিহেনশন প্যাসেজের হয়তো সেরকম কোনো আপলোড করবো না ভিডিও, কিন্তু আমি তোমাদের কিছু প্রসেস বলে দেবো, যে সব প্রসেস ফলো করলে তোমরা এই কম্প্রিহেনশন প্যাসেজগুলো করতে পারবে। দেখো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে, তোমাদের যার কাছে থাকবে না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে এই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। প্রিভিয়াস 2023, 2024 এবং 2025-এর সমস্ত শিফটের কোশ্চেন পেপার রয়েছে। তোমরা চাইলে ওই সব যে কোশ্চেন পেপার থেকে যে কম্প্রিহেনশনগুলো, ওইগুলো অ্যাটেম্প্ট করবে, তবেই কিন্তু এই ইউনিটটা তোমাদের জন্য সলভেবল হয়ে যাবে, এবং পরীক্ষার আগে যত সম্ভব প্র্যাকটিস করা যেতে পারে ততটাই করবে। আচ্ছা, এই কম্প্রিহেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটার বেনিফিট কি, এই ইউনিট কেন দিয়েছে না, পরবর্তীকালে যখন আমাদেরকে কোনো কলেজে অ্যাপয়েন্ট করবে, বা পরবর্তীকালে তোমাদেরকে যখন কোনো কলেজে অ্যাপয়েন্ট হতে হবে,
একটা রিডিং স্কিল তোমার মধ্যে কতটা রয়েছে, কম্প্রিহেন্ড করার ক্ষমতা কেমন রয়েছে, কোনো নতুন টেক্সট, কোনো নতুন বিভিন্ন অফিসিয়াল লেটার, বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র, ইমেল, এইগুলো পড়ে কম্প্রিহেন্ড তুমি কতটা করতে পারছো, এর জন্য এই কম্প্রিহেনশন প্যাসেজ। আর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই কম্প্রিহেনশন প্যাসেজ থাকে। তো এটা একদম 5টা প্রশ্ন এখান থেকে বাঁধা ধরা থাকে, যেখান থেকে প্যাসেজটা তোমাদের যদি খুব ভালো করে পড়ে নিতে পারো এবং এখানকার উত্তরগুলো ঠিক করে দিতে পারো, তাহলে কিন্তু 10 মার্ক এখান থেকে পাক্কা তুলে নেওয়া যায়। আচ্ছা, এর পরের ইউনিট রয়েছে কমিউনিকেশন, ইউনিট 4, কমিউনিকেশন। এই কমিউনিকেশন ইউনিটের বেনিফিট হচ্ছে, যেহেতু একই রকমভাবে পরবর্তীকালে আহ, তোমাদেরকে প্রফেসর হিসেবে নিযুক্ত হতে হবে, এই কমিউনিকেশন স্কিল যে কোনো জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন কলেজের বিভিন্ন ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজ, এছাড়া নতুন ওখানে যখন বিভিন্ন কলিগদের সাথে যখন তোমরা কথাবার্তা বলবে, তোমার এই কমিউনিকেশন স্কিলটা যত বেটার হবে, তোমার ভার্বাল কমিউনিকেশন যত ভালো হবে, ততই তোমার ওই ফিল্ডে সাকসেস পাওয়ার রেটটা খুব বেশি। আর এটার জন্য এই কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন কত সুন্দর হওয়া উচিত, এইগুলো কিন্তু এই ইউনিটে আমরা দেখব। অর্থাৎ এই কমিউনিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার, খুব অল্প সময়ের মধ্যে এটা কভার করে নেওয়া যায়। কমিউনিকেশনের মিনিং কি, টাইপস, বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, আর এফেক্টিভ কমিউনিকেশন কিভাবে হয়, ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন রয়েছে, ইন্টারকালচারাল গ্রুপ কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন রয়েছে। এরপর রয়েছে ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন করার সময় কোন কোন ধরনের বাধা আমরা ফেস করি। আহ, এছাড়া মাস মিডিয়া এবং সোসাইটি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তবে এটা, এই কমিউনিকেশনের টপিকটা একটু আনপ্রেডিক্টেবল, কারণ বিগত কিছু বছরের কিছু প্রশ্ন, যেমন এই সিনেমা, ফিল্ম, বিভিন্ন ফিল্ম থেকে এখান থেকে প্রশ্ন আসছে, সোশ্যাল ট্রেন্ড থেকে প্রশ্ন আসছে, নিউজ পেপার, এছাড়া সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ট্রেন্ডিং, ইন্টারনেটের ট্রেন্ডিং জিনিসগুলো এই কমিউনিকেশন থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো এখানকার পাঁচটি প্রশ্নের মধ্যে যে কোনো 3 থেকে 4টে প্রশ্ন এই টপিক বেসড থাকে, বাকি 1-2টো প্রশ্ন কিন্তু এখানে ঠিক জেনারেল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করে থাকে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। এই এগুলো আমাদেরকে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। আর বাকি যেটা রিসেন্ট ট্রেন্ড ওই হিসেবেই প্রশ্ন আসবে, সেটা তোমাকে ওখানে গেস ওয়ার্ক করতে হবে, বা একটু ইন্টেলেকচুয়াল গ্রেস ওয়ার্ক করলেই কিন্তু এলিমিনেশন মেথড দিয়ে তুমি সলভ করতে পারবে। বাট এখান থেকে কমিউনিকেশন থেকে যে সমস্ত টাইপস, মিনিং, এই সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, যাতে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে যেন কোনো রকম ভাবে মিস আউট না হয়। এবার এর মধ্যে থেকেও বিভিন্ন এক্সট্রা যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আরো আসছে, যেগুলো এখানে উল্লেখ করা নেই, যেমন বা আমরা ভিডিওতে আলোচনা করবো যেগুলো, যেমন ল্যাঙ্গুয়েজ বা সেমিওটিক্স। ওকে, আচ্ছা, তারপরে বিভিন্ন মাস মিডিয়ার বিভিন্ন বেসিক্স, ডিজিটাল মিডিয়া, এইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। কমন টার্মস ইন মাস মিডিয়া, মাস মিডিয়াতে অনেক সময় তোমরা দেখবে যে গ্রেপ ভাইন বলে একটা ওয়ার্ড বেশ ইউজ হয়, গ্রেপ ভাইন, তারপরে আর্লি উইন্ডো, এই সমস্ত ওয়ার্ড যেগুলো পরীক্ষায় আসছে বা আসে, আমি সেই সব জিনিস তোমাদের সাথে আলোচনা করে দেবো ভিডিওতে, তোমরা ওগুলো পেয়ে যাবে ওখানে। আচ্ছা, চলে যাচ্ছি পরের ইউনিট, ইউনিট 5, এবং এখানে রয়েছে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড। এইটা স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা হিউম্যানিটিসের স্টুডেন্ট বা তোমরা হিউম্যানিটিসের স্টুডেন্ট, তোমাদের এটা একটা উইক পয়েন্ট হয়ে থাকে। কিন্তু একদম সত্যি ব্যাপার যেটা, যে জিআরএফ পেতে গেলে বা জিআরএফ এর নাম্বারটা ক্যারি করে এই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড থেকে। এখানকার 5 মার্ক, 5টা প্রশ্ন থাকে, 2 মার্ক করে, যে 10 মার্ক, তোমরা যদি এই ইউনিটটা ঠিক করে গ্র্যাব করে নিতে পারো একটু প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে কিন্তু এখান থেকে 10 মার্ক পাক্কা। বাকি যে সমস্ত আদার্স ইউনিট আমরা পরে পরে দেখবো, সেগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল ইউনিট, বা ওই সমস্ত ইউনিট থেকে প্রশ্ন অনেক সময় ভ্যারি করে। তুমি অনেক পড়লেও ওই সমস্ত ইউনিট থেকে তুমি প্রশ্ন ফ্ল্যাট নাও পেতে পারো। কিন্তু এই ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে যদি আহ, তোমার ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, তাহলে কিন্তু এখান থেকে 10 মার্ক তোমার পুরো শিওর শট। যেমন আমরা যদি বলি, এই ম্যাথমেটিক্যাল রিজনিং এর কোন কোন জিনিসগুলো আমাদেরকে সাধারণত দেখতে হয়, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসে, লেটার সিরিজ, কোডস অ্যান্ড রিলেশনশিপ। আমরা এগুলো সম্ভব হলে অবশ্যই এগুলো আমরা অবশ্যই আপলোড করব। আর তার সাথে সাথে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, ফ্র্যাকশন, ভগ্নাংশ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং, এভারেজ, এই সমস্ত থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রফিট অ্যান্ড লস, এভারেজ, রেশিও, পার্সেন্টেজ আর এভারেজ, এই 4টে জিনিস যদি তোমরা করে নিতে পারো খুব ভালো করে, ভালো করে প্র্যাকটিস করো না, তাহলে কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন যে পরের ইউনিটটা রয়েছে, ওটাই তোমাদের, ওখান থেকে তোমাদের আরো খুব সোজা হয়ে যাবে। তো এই একটা
ম্যাথমেটিক্যাল রিজনিং এর চ্যাপ্টারটা তোমার যদি ভালো করে হয়ে যায় তাহলে কিন্তু দুটো ইউনিটের 20 মার্ক তোমাদের এখান থেকে খুব শিওর শর্ট হয়ে যাচ্ছে। আর এখনকার যে প্রশ্ন যেভাবে এতটা ঠিক মোল্ড করে যেভাবে প্রশ্নটা করছে, সেই হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে করে নিতে হবে। নইলে হায়ার এডুকেশন, কমিউনিকেশন বা আমাদের এনভায়রনমেন্ট যে সমস্ত ইউনিটগুলো রয়েছে ওখানকার প্রশ্নগুলো কিন্তু অনেক সময় এলোপাথারি হয়ে থাকে। ওখান থেকে প্রেডিক্ট করা যেতে পারবে না, তুমি যতই পড়ে নাও ততই বাকি থেকে যাবে। নতুন নতুন প্রশ্ন, কোশ্চেন সেটার প্রতিবারই নতুন করে দিবে, কিন্তু এই সমস্ত ইউনিট থেকে কোনো নতুন প্রশ্ন হয় না। ফ্র্যাকশন, ভগ্নাংশ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ অ্যান্ড লস, এগুলো এগুলো থেকে কি আলাদা প্রশ্ন করবে? এখান থেকে তো কোনো আলাদা প্রশ্ন হয় না। একবার তোমাদেরকে খালি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে, বাকি অঙ্ক অঙ্কগুলো যেভাবে আসবে করতে হবে। আমি বলেই দিয়েছি, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও আর প্রপোর্শন অ্যান্ড এভারেজ, এইগুলো খুব ভালো করে করে নাও, দিলে কিন্তু এখান থেকে 10 মার্ক পুরো শিওর শট। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং এর চ্যাপ্টারটা আমরা আলোচনা করব তোমাদের জন্য, এবং খুব ইজি ওয়েতে দেখবে। ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, হয়তো তুমি এখন যেটা দেখছো, যদি রিসেন্ট দেখে থাকো তাহলে হয়তো ইউনিটটা এখনো আপলোড করা হয়ে থাকবে না, বাট আমরা ধীরে ধীরে এগুলো পুরো সবগুলো ভিডিওই পরপর আপলোড করে নেব। আচ্ছা, লজিক্যাল রিজনিং এ প্রথমে থাকবে যে এই বিভিন্ন ধরনের স্টেটমেন্টস এখানে যেটা বলেছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্ট, আর্গুমেন্টের বিভিন্ন ধরনের ফর্ম, স্ট্রাকচার অফ বিভিন্ন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন রয়েছে, AEIO প্রপোজিশন থাকবে, মুড অ্যান্ড ফিগার, ফর্মাল ইনফর্মাল ফ্যালাসি, কোনোটেশন ডিনোটেশন, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, খুব ইম্পর্টেন্ট, এটা ওয়েস্টার্ন লজিকের মধ্যে আসছে। এবং এইটাও প্র্যাকটিক্যাল একটা ইউনিট, যেখান থেকে তোমরা 10 মার্ক পুরো শিওর শট তোমাদের হয়ে যায়। এই সমস্ত ইউনিটগুলো কিন্তু প্রেডিক্টেবল ইউনিট, সো খুব ভালো করে এখানকার ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও বা এখানকার যে সমস্ত সিলেবাস যদি ভালো করে করে নাও, তাহলে কিন্তু তোমাদের আর চাপ নেওয়ার কিছু থাকবে না। ডিডাকটিভ, ইন্ডাকটিভ রিজনিং, আর এই দুটো টার্মস তোমরা অনেকবার শুনে থাকবে। আচ্ছা, এরপরে অ্যানালজি, ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে। এরপরে চলে আসছে ইন্ডিয়ান লজিক, মিনস অফ নলেজ, প্রমাণাস, প্রত্যক্ষ প্রমাণা, অনুমানা, উপমানা, শব্দ, অর্থবর্তী অ্যান্ড অনুপলব্ধি, এই সমস্ত প্রমাণাস থেকেও প্রশ্ন আসে ইন্ডিয়ান লজিক, এবং ইন্ডিয়ান লজিকটাও আমরা ভিডিও আপলোড করব। ইন্ডিয়ান লজিক থেকে প্রশ্ন আসে। এরপরে রয়েছে স্ট্রাকচারস অর কাইন্ড অফ অনুমানা, ইনফারেন্স, ব্যাপ্তি, হেত্বাভাস, এগুলো থেকেও প্রশ্ন এসে থাকে, এবং এগুলো প্রত্যেকটা ইউনিট থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, এর বাইরে আর কোনো প্রশ্ন এই লজিক্যাল রিজনিং থেকে হয় না। আমি এখানে যে সমস্ত যেটা ডিসক্রাইব করা রয়েছে এই সিলেবাসে, এটা তো রয়েছে, তার সাথে সাথে আমরা সাব টপিকে যে ভিডিওগুলো পরপর আলোচনা করব, সেটা এরকম হবে। প্রথমে আমরা আলোচনা করব আর্গুমেন্টের সম্পর্কে, তারপর টার্মস অফ আর্গুমেন্ট থাকছে, স্কোয়ার অফ অপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ভেন ডায়াগ্রাম, কোনোটেশন ডিনোটেশন, অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ন্যায়ার যে ফিলোজফি রয়েছে ওইখান থেকে, ন্যায়ার আর্গুমেন্ট স্ট্রাকচার, ইনফর্মাল ফ্যালাসি, তারপরে ফর্মাল ফ্যালাসি এবং হেত্বাভাস। খুব সুন্দর করে এই ইউনিটটা সাজানো থাকবে, তোমরা প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখবে, এবং ইম্পর্ট্যান্ট যে সমস্ত ইনফরমেশনগুলো থাকবে অবশ্যই তোমরা তুলে নিও। এরপরে আসছে ইউনিট 7, ডাটা ইন্টারপ্রিটেশন। এবার তোমরা যদি এই ভিডিওটা একদম এই মুহূর্তেই দেখছো, রিসেন্ট আপলোড করা, তাহলে তোমাদেরকে বলে রাখি যে আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো আপলোড করেছি এবং বেসিক থেকে ওটা তৈরি করা রয়েছে, তো তোমরা ওই ভিডিওগুলো এখন থেকে দেখতে পারো। আর যেহেতু জুন মাসের পরীক্ষার আগে, এই সমস্ত এখন থেকে ধীরে ধীরে তোমরা যদি এই প্রিপারেশনটা স্টার্ট করতে পারো ডাটা ইন্টারপ্রিটেশনের, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 10 মার্ক পুরো শিওর শট। এই ম্যাথমেটিক্যাল পোর্শন যেগুলো আমি বললাম, ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, রিসার্চ অ্যাপটিটিউড, এরপরে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড যে সমস্ত পোর্শন তোমাদেরকে বললাম, এইগুলো তোমাদের স্কোরিং এই জায়গাগুলোতেই কিন্তু নাম্বার ক্যারি করে। তোমরা ভাববে যে পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট, হায়ার এডুকেশন, কমিউনিকেশন, টিচিং অ্যাপটিটিউড আমরা এইগুলো বেশি করে পড়বো, কিন্তু ওখানে দেখবে ওখান থেকে প্রশ্ন বিট্রে করে, ওখান থেকেই 4-5টা প্রশ্ন এমন এদিক সেদিক ঘুরিয়ে দিবে, বা ইউনিটে এমন 2-4টা প্রশ্ন এমন করে দেবে, তোমাদের ওগুলো শিওর শট ভুল হবেই হবে, পারবে না তোমরা। কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনের 10 মার্ক শিওর শট, একদম ম্যাথ থাকলেও ক্যালকুলেট করলে কাজ শেষ। লজিক্যাল রিজনিং থেকে একটা প্রশ্ন হয়তো তোমার একটু প্রবলেম হতে পারে, 1-2টো প্রশ্ন, ভালো করে পড়া থাকলে 4টায় 5টায় 5টা প্রশ্ন ঠিক করা যায়, ম্যাথ থেকে 5টায় 5টা প্রশ্ন ঠিক করা যায়, কম্প্রিহেন্সে 5 থেকে 5টা প্রশ্ন ঠিক করা যায়। তোমাদেরকে টার্গেট রাখতে হবে 35 থেকে 37টা কোশ্চেন যেন আমাদের ঠিক হয় পেপার 1-এ, তাহলে জিআরএফ আর কেউ আটকাতে পারবে না।
কিন্তু সেই জায়গায় তোমরা পড়ে গেলে এখানে, তারপরে আইসিটি রয়েছে, আচ্ছা আমরা পরে আসছি। আপাতত ডেটা ইন্টারপ্রিটেশন এর জন্য এখানে যা যা রয়েছে, উম, এটা আমি সিলেবাস প্রেসক্রাইব করছি না, সেই একই রকম ভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখবে, ওখানে যে টেবিলস রয়েছে ওই টেবিলগুলোকে সলভ করার চেষ্টা করো একটু একটু করে আমাদের ভিডিওর সাহায্য নিয়ে, বা আমরা যে ভিডিওগুলো আপলোড করবো ডাটা ইন্টারপ্রিটেশনে সেগুলো দেখতে থাকো। খুব ইজি হয়, খুবই খুব ইজি হয়। আর আমি আগেই বলেছি, তোমরা যদি রেশিও এভারেজ রেশিও তারপরে পার্সেন্টেজ, এই তিনটে জিনিস যদি তোমরা ভালো করে করে নিতে পারো, তাহলে কিন্তু আর তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের এই তিনটে যদি হয়ে যায়, তাহলে তোমাদের খুব ইজি হয়ে যাবে এই ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য, কারণ ওর ভেতরে খুবই ইজি ক্যালকুলেশন থাকে, খালি মাথা ঠান্ডা করে টেবিলটাকে দেখতে হবে, দিলেই হয়ে যায়। বাকি আমাদের ভিডিও এটা আপলোড করা থাকবে, তোমরা দেখে নিতে পারো। পরের ইউনিট 8, এবং এটাও আইসিটি এবং খুব স্কোরিং ইউনিট এটা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তোমাদের যাদের 11-12-এ কম্পিউটার ছিল তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কোরিং এরিয়া। আচ্ছা, এখানে তেমনি আমি সিম্পলি যদি বলি, জেনারেল অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ সিপিইউ, ইউএসবি, সিম, এই সমস্ত কম্পিউটার রিলেটেড যে সমস্ত টার্ম রয়েছে, র্যাম, রম, এদের 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 যে অ্যাব্রিভিয়েশনগুলো আমাদেরকে জানতে হবে, টার্মিনোলজি এগুলো জানতে হবে। বেসিক্স অফ ইন্টারনেটের বেসিক্স, ইন্টারনেট, ইমেল, অডিও, ভিডিও কনফারেন্সিং, এই সমস্ত জিনিস এই চ্যাপ্টারে রয়েছে। ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, আইসিটি অ্যান্ড গভর্নেন্স। আচ্ছা, এইখানে এই সিলেবাসটা খুবই ছোট প্রেসক্রাইব করা রয়েছে আইসিটি থেকে। তো এর মধ্যে যেমন আমি যদি এটাকে ডিকোড করি এই সিলেবাসটা, তাহলে লক্ষ্য করবে যে কম্পিউটার জেনারেশনস একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা প্রশ্ন আসে বারবার, এবং আমাদের ভিডিও এটায়, এগুলো সব সব ভিডিও আপলোড হবে এগুলো নিয়ে, তোমরা দেখে নিও পরপর এগুলো। জেনারেশন থাকবে, বিভিন্ন ধরনের জেনারেশন থাকছে। তারপরে সিপিউর বিভিন্ন টাইপ, মেমোরি টাইপ থাকছে, ইনপুট আউটপুট ডিভাইস, তারপরে রয়েছে মনিটর, প্রিন্টার, তার মধ্যে পার্থক্য থাকবে, বিভিন্ন ধরনের সফটওয়্যারস যেগুলো জানতে হবে, এমএস এক্সেল, এমএস এক্সেল থেকে একটা ক্যালকুলেশনের প্রশ্ন থাকে। তারপরে রয়েছে নাম্বার কনভার্সন, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি। ওকে, আচ্ছা, এরপরে তারপরে বিভিন্ন ধরনের সাইবার ল, সাইবার ফ্রড এবং ম্যালওয়্যার, অ্যান্টিভাইরাস, ইন্টারনেট, টাইপস অফ নেটওয়ার্কস, ইমেল, এগুলো সব আমরা পরপর এই আমাদের এই ভিডিওতে পরপর আমরা আলোচনা করব। আইসিটিতে যে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, এটা খুবই ছোট, বা এখানে কিছুই বলা নেই, কিন্তু প্রশ্ন এর বাইরে অনেক হয়ে থাকে। আর এই চ্যাপ্টারটাও খুবই ইজি হয়, যেহেতু তোমরা এখন বর্তমান ইন্টারনেট রিলেটেড একটা সোসাইটিতে রয়েছো, আর আমাদেরকে এসব জিনিস জানতেই হবে, কারণ একই রকম ভাবে বলেছি যে এই ইউনিটটার মাধ্যমে বেনিফিট কি হবে, পরবর্তীকালে দেখবে তোমাদেরকে ইমেল কম্পোজ করতে হচ্ছে, ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে ইমেল পাঠাতে হচ্ছে কাউকে, ওখানে বিসিসি কি কাজে লাগে, সিসি কোন কাজে লাগে, বা বিভিন্ন সময় অনেক ইলেকট্রিক্যাল টার্ম তোমাদের ওই ফিল্ডে লাগছে, ওইগুলো কিন্তু আমাদের এই ইউনিটটা পড়লে ক্ল্যারিফাই হবে। যাচ্ছি পরের ইউনিট, এবং আহ, সমস্ত হিউম্যানিটিসের স্টুডেন্টদের সবচেয়ে ফেভারিট ইউনিট, কিন্তু নেটের কোশ্চেন সেটার যারা থাকেন ওনারা বিট্রে করেন এই ইউনিটটা থেকেই। আর এই ইউনিটের বেনিফিট কি, যেহেতু এটা পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে একটা টপিক, আর এই ইউনিটটা পড়লে আমাদের চারপাশের সোসাইটিতে কখন কোন কি কি ঘটনাগুলো ঘটছে, গ্রিন হাউস গ্যাস কি, বা শুধু তো মানুষ হিসেবে জন্মালে হবে না, আমাদেরকে মানুষ, আমরা যে এনভায়রনমেন্টে বাস করছি এই এনভায়রনমেন্টটায় চারপাশে কি চলছে, পলিউশন কোথায় হচ্ছে, কোথায় ফরেস্ট ফায়ার হচ্ছে, বা কোথায় কি কি প্রবলেম হচ্ছে, কোন কোন পলিউশন কখন হচ্ছে, কি কি থেকে আমাদেরকে এ করতে হবে, হ্যাঁ, এই সমস্ত এনভায়রনমেন্টাল বিভিন্ন প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, ওইগুলো জানতে হবে এর মাধ্যমে। অর্থাৎ এই ইউনিটটা যদি তোমাদের পড়া হয়ে যায়, তাহলে শুধু একজন মানুষ নয়, একজন তোমাদের চারপাশের অ্যাটমসফিয়ার, পরিবেশটা তোমাদেরকে জানতে হবে, আর এই পরিবেশ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার করার জন্য এই ইউনিটটা দিয়েছে। এই ইউনিটে কি কি বলেছে দেখি। দেখো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমরা এমডিজি এসডিজি নামে চিনি, এগুলো থাকবে ওখানে। হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যু, যেমন গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, ওয়েস্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, যেগুলো আমরা 11-12 থেকে বারবার পড়ে আসছি, ওইগুলোই থাকছে প্রশ্নে। কিন্তু নেটের প্রশ্নে এতটা ফ্ল্যাট প্রশ্ন হয় না, ওখানে কিছুটা মোচড় থাকে প্রশ্নে, বাট চিন্তা করার নেই, আমরা এগুলো নিয়ে সবকিছু আপলোড করব। তবে
আমি তোমাদেরকে শিওর বলতে পারি যে এই ইউনিটটায় এইখানে যে সমস্ত সিলেবাসে যা প্রেসক্রাইব করা রয়েছে এবং আমাদের ভিডিওতে যা থাকবে সেইগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়ে নিতে হবে এবং ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া যেন তোমাদের হয়ে যায়। ওর ভেতর থেকে যদি প্রশ্ন আসে যেন ভুল তোমাদের না হয়। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এই সমস্ত থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এরা করে থাকে। এরপরে রয়েছে ন্যাচারাল হ্যাজার্ড, মিটিগেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ বিভিন্ন সময় ঝড় ঝঞ্ঝা যেভাবে হয়, ন্যাচারাল ডিজাস্টার কিভাবে হয়, আর্থকুইক, এসব জিনিস তোমাদেরকে পড়তে হবে। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অর ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, রিও সামিট, মন্ট্রিল প্রোটোকল, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনভেনশন হয়েছিল ওই পরিবেশ সুরক্ষার জন্য, এগুলো থেকেও প্রশ্ন এসে থাকে। এবার যেহেতু আমি আগেই বলেছি এই প্রশ্নের এখানকার এই ইউনিটের যে প্রশ্নগুলো হয় এগুলো অনেকটা আনপ্রেডিক্টেবল হয়। এখানে পড়ার জন্য ইন্টারেস্টিং অনেক কিছুই থাকে, কিন্তু এখান থেকে সাধারণত প্রশ্ন ফ্ল্যাট কম করে। কিন্তু 5টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন তোমরা পাবে যেটা এই টপিক বেসড থাকছে। তো এই জন্য এর ভেতর থেকে যে প্রশ্নগুলো আসবে যেন তোমরা কোনো মিস না করো, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের ইউনিট চলে যাচ্ছি, যেটা হায়ার এডুকেশন সিস্টেম বা স্বাভাবিকভাবেই ইউনিট 10 এটা। আর হায়ার এডুকেশন সিস্টেম মানে দেখো তোমার রিসার্চ সম্পর্কে একটা জ্ঞান হয়েছে, টিচিং সম্পর্কে জ্ঞান হলো, কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান হয়েছে, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলো করলে তোমার মধ্যে একটা লজিক্যাল চিন্তাভাবনা, আইডিয়াল থিঙ্কিং এবং একটু ক্রিটিক্যালি চিন্তাভাবনা তোমার মধ্যে ডেভেলপ হবে। এনভায়রনমেন্ট পড়েছো, এনভায়রনমেন্ট পড়ার ফলে তোমার চারপাশের পরিবেশে কি ঘটনা ঘটছে সেগুলোর সম্পর্কে তুমি অনেকটা কনসার্ন থাকলে। এবারে রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম। স্বাভাবিকভাবেই এর পরবর্তীকালে জিআরএফ পেলে বা পিএইচডি করার সময় তোমাদেরকে ইউনিভার্সিটিতে ডিন, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এদের সাথে যোগাযোগ হবে। তো সেই জন্য হায়ার এডুকেশনে কিছু কিছু জিনিস তোমাদেরকে এই ইউনিট পড়তে হবে এবং খুব ভালো দিলে তোমাদের এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন নীতি আয়োগ, তাই না, দীক্ষা, এছাড়া বিভিন্ন ধরনের, তারপরে যে সমস্ত গভর্নমেন্ট বিভিন্ন ধরনের স্কিমগুলো বের করেছে ওই সমস্ত তোমাদের জানতে হবে এই টপিকটা পড়লে বা এই ইউনিটটা পড়লে। হায়ার এডুকেশন সিস্টেমে বলেছে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং এডুকেশন ইন এনসেন্ট ইন্ডিয়া, বৈদিক এডুকেশন। বৈদিক এডুকেশন যেটা রয়েছে ওইটা, প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশন যেসব ভাগ করা রয়েছে ওইটা আমরা এই ইউনিটে পড়বো। এরপরে রয়েছে হায়ার লার্নিং ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, মানে আমাদের স্বাধীনতার পরবর্তী যে সময় যে সমস্ত যেভাবে যে সমস্ত স্টাডিটা চালু ছিল সেটা হবে এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার মধ্যে, যার মধ্যে আমরা যেখানে আমরা সাধারণত পাবো যে মেকলেস মিনিট, উডস ডিসপ্যাচ, এই সমস্ত জিনিস আমরা এইখানে আলোচনা করব। এছাড়া এগুলো বাদ দিয়েও প্রি ইন্ডিপেন্ডেন্স, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত টপিকগুলো বাদ দিয়েও ওরিয়েন্টাল, কনভেনশনাল, নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া এগুলোও রয়েছে, এগুলো আমরা এই সিলেবাসের মধ্যে পড়বো। আচ্ছা, এরপরে রয়েছে ভ্যালু এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, বিভিন্ন ধরনের পলিসি, তারপর গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এগুলো হচ্ছে এটা যেটা সিলেবাসে প্রেসক্রাইব করা রয়েছে, কিন্তু আহ, এইখান থেকে এই হায়ার এডুকেশনের এই টপিক থেকে সাধারণত প্রশ্ন যেগুলো করে তা সাধারণত উল্টো বা বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সবচেয়ে বেশি এই হায়ার এডুকেশন থেকেই থাকে। এখানকার যে সমস্ত টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলো সব সব আইডিয়া যেন ক্লিয়ার হয়ে থাকে তোমাদের। এগুলো বাদ দিয়েও যে সমস্ত এক্সট্রা প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলোর জন্য মাথা ব্যথা করে লাভ হবে না। তাই এটা মাথায় রাখতে হবে যে এই মডেলের ভেতর থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা যেন অ্যাটেম্প করতে পারি, বাকি এক্সট্রা যে প্রশ্নগুলো বাইরের প্রশ্ন হবে সেগুলোকে নিয়ে মাথা ব্যথা না করে ইন্টেলেকচুয়াল গেস ওয়ার্ক করে ওগুলোকে সলভ করতে হবে। আচ্ছা, এক্সট্রা যে প্রশ্নগুলো আসে যেগুলো সেগুলো আমি যদি তোমাদেরকে বলি তাহলে বিভিন্ন ধরনের কমিশনস গুলো রয়েছে, যেমন রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, 5 ইয়ার্স প্ল্যান, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলোর ভিডিও আপলোড করা থাকবে, এগুলো স্ট্যাটিক পোর্শন, একবার পড়ে নিলেই হয়ে যাবে। ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020 থেকে প্রশ্ন তো আসছে বারবার, এবং এই এনইপি 2020 যে পিডিএফটা রয়েছে ওইটা প্রায় 150-200 পাতার একটা পিডিএফ, পুরোটা পড়া সম্ভব নয় কারোর পক্ষে, কিন্তু ওখান থেকে প্রশ্ন দিচ্ছে। কিন্তু ওই যে অপশনগুলো থাকে ওগুলোকে এলিমিনেট করে দিলে অনেক সময় সঠিক উত্তর ওখান থেকে ডিডাক্ট করা যায়। বিভিন্ন ইউনিভার্সিটির পাবলিশিং, বিভিন্ন ইউনিভার্সিটির এস্টাবলিশিং ইয়ার, দিল্লি ইউনিভার্সিটি, তারপর লখনৌ ইউনিভার্সিটি, এছাড়া রয়েছে ইগনু, এদের এস্টাবলিশিং ইয়ার সব ক্রোনোলজি করে সাজাতে হচ্ছে। বাট যেগুলো স্ট্যাটিক পোর্শন রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব।
ঠিক আছে? আচ্ছা, এই ছিল হায়ার এডুকেশন বা টোটাল 10টা ইউনিটের একটা ব্রিফ সিলেবাস, যেটা ইউজিসির তরফ থেকে দেওয়া রয়েছে। আচ্ছা, আর নিশ্চয়ই তোমরা সকলেই জানো যে 50টা প্রশ্ন এখানে থাকে। আর যেটা বলা হয়েছে যে 5 কোশ্চেন্স ইচ ক্যারিং 2 মার্কস। প্রত্যেকটা ইউনিট থেকে 5টা প্রশ্ন থাকবে। টোটাল 10খানা ইউনিট রয়েছে। 5টা প্রশ্ন প্রত্যেকটা ইউনিট থেকে থাকবে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, অর্থাৎ টোটাল 100 মার্ক। এবারে অনেক সময় আহ, প্রত্যেকটা ইউনিট থেকে অনেক সময় ভ্যারি করে, যেমন হয়তো টিচিং অ্যাপটিটিউড থেকে কোনো এক্সাম শিফটে 6টে প্রশ্ন করে দিল, বা কোনোবারে হয়তো পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে ওখান থেকে 6টা প্রশ্ন করলো, টিচিং অ্যাপটিটিউড থেকে 4টে প্রশ্ন করলো। এইভাবে অনেক সময় ভ্যারি করে, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম যে 5টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে সাজানো থাকে। ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা প্রশ্ন, ম্যাথমেটিক্যাল পোর্শন থেকে 5টা প্রশ্ন, কমিউনিকেশন কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন, এইভাবে কিন্তু ওয়েটেজটা থাকে। আচ্ছা, এটা বলা রয়েছে। আচ্ছা, এই ছিল একটা মোটামুটি সিলেবাসের ডিকোড আমি করলাম তোমাদের জন্য। আর সমস্ত সাব টপিক এবং টপিক যা বলা রয়েছে, যা এক্সট্রা পরীক্ষার প্রশ্ন যেভাবে আসছে, সেই বেসিসেই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা থাকবে। একের পর এক তোমরা ওগুলো দেখে নিও। আচ্ছা, এখানে একদম উপরে যেটা বলা রয়েছে যে এই পেপার ওয়ানের এর মুখ্য উদ্দেশ্য বা এর অবজেক্টিভসটা কী ছিল। আমি তো প্রত্যেকটা ইউনিট আলোচনা করার সাথে সাথেই বলে দিয়েছি, তাও আমি এই পোর্শনটা একবার বলি। দেখো, এই টিচিং আর রিসার্চ ক্যাপাবিলিটিটা যদি তোমাদের মধ্যে যেন এই ক্যান্ডিডেটের মধ্যে পরবর্তীকালে যাতে গ্রো করে, এইটার জন্য এই ইউনিটগুলো মেইনলি ফোকাস করা হয়েছে। যাতে টিচিং আর রিসার্চ অ্যাপটিটিউড এই দুটো পোর্শন যদি তোমাদের পড়া হয়ে যায়, তাহলে তোমরা লক্ষ্য করবে যে তোমরা রিসার্চের সম্পর্কে অনেক কিছু ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। কারণ আমাদের মাস্টার্সে কিন্তু এই রিসার্চ টিসার্চ এই ব্যাপারগুলো কিন্তু হিউম্যানিটিস সাবজেক্টে পড়ানো হয় না। ইউনিভার্সিটিতে এরকম কোনো সিলেবাস থাকে না, আমাদেরকে এখানেই রিসার্চ মেথোডোলজি এগুলো এই চ্যাপ্টার এই ইউনিটটা পড়েই কিন্তু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এরপরে যেমন রয়েছে, দেখো, দ্য টেস্ট এম অ্যাজ assessing the teaching and research aptitude as well. Candidates are expected to possess and exhibit cognitive ability, অর্থাৎ এই সমস্ত ইউনিটগুলো পড়ার মাধ্যমে তোমার মধ্যে একটা বৌদ্ধিক বিকাশ ঘটবে, হুইচ ইনক্লুড কম্প্রিহেনশন, কোনো টেক্সটকে কম্প্রিহেনশন করার ক্ষমতা, অ্যানালাইসিস করার ক্ষমতা, ইভ্যালুয়েশন করার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস, লজিক্যাল রিজনিং। তাহলে কোনো একটা আর্গুমেন্টস তুমি খুব ভালো করে যাতে আর্গুমেন্টটা করতে পারো, ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, এই সমস্ত রিজনিং এবিলিটি যাতে তোমার মধ্যে হয়, এই জন্য এই ইউনিটগুলো দেওয়া রয়েছে। The candidates are also expected to have a general awareness about teaching and learning process, education system, হায়ার এডুকেশনে যেটা বললাম, হায়ার এডুকেশন যে সমস্ত টপিকগুলো রয়েছে, বিভিন্ন কমিশনের সম্পর্কে জানা, প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশন, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন, এগুলো জানতে হবে। স্বাভাবিকভাবে এগুলো জানা দরকার, যেহেতু এই এডুকেশন ফিল্ডে পরবর্তীকালে তোমাদেরকে যুক্ত হতে হবে। আর সেই সাথে সাথে বিভিন্ন এই যে ইন্টারাকশন বিটুইন পিপল, এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য কোয়ালিটি অফ লাইফ। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে, আর এই পৃথিবীর একজন মানে মানবিক মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে পরিবেশটাকেও তো রক্ষা করা আমাদের খুবই জরুরি। তাই এই এনভায়রনমেন্টের যে টপিকটা রয়েছে ওইটা আমাদেরকে পড়তে হয়। তাহলে আমি এটা আগেই তোমাদেরকে আলোচনা করেছিলাম যে এই প্রত্যেকটা ইউনিট কিন্তু শুধুমাত্র জিআরএফ পড়ে নিলাম, জিআরএফ হলো, এরকম কোনো ব্যাপার নিয়ে নয়। এটার মাধ্যমে যে যে মেন কনসার্ন যেটা থাকে, অর্থাৎ এই ইউনিটটা পড়লে আমাদের এই সমস্ত জিনিসগুলো ডেভেলপড হয়। তো এটাই ছিল জেনারেল পেপার ওয়ানের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একে একে ধীরে ধীরে আমরা এরপর থেকে এই প্রত্যেকটা টপিক এবং সাব টপিক ওয়াইজ পরপর ভিডিওগুলো আপলোড করব। বা তোমরা যদি এই সিলেবাসের ডিসকাশনটা অনেকদিন পরে দেখছো, তাহলে হয়তো ইতিমধ্যেই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, পরপর তোমরা তা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। উম, যদি এইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, কারণ আমরা পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও পরপর এরপরে আপলোড করব, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এই ভিডিওগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অ্যানালাইসিস করেই বানানো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ক্লাসটা পুরোটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।